হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যানিভার্সারিতে। তোমরা প্রত্যেকেই জানো 2024 সাল অর্থাৎ বর্তমানে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় একটি উৎসব চলছে। সেটা কি? ভোট চাই, ভোট দাও। সরকার বানাবার জন্য লোকসভা ভোট 2024 সালে এখন সম্পাদন চলছে। চারিদিকে গরম গরম আবহাওয়া, এমনি এলনিনোর প্রভাব তো রয়েছেই, লালিনোর প্রভাব তো রয়েছে, চূড়ান্ত গরম প্রকৃতি। আর তেমনই গরম হয়ে রয়েছে রাজনৈতিক আবহাওয়া, যে 2024 সালে দেশের সরকার কে আসবে। সাধারণ মানুষ গরমে যেমন নাজেহাল, সাধারণ মানুষ শিক্ষা দীক্ষা স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছুতেই অল্প বিস্তর কিছু না কিছু যেমন আরামও পেয়েছে, তেমন বেশিরভাগই এখনও কিন্তু এই রাজনৈতিক যে আরও প্রশাসনিক সুবিধা পাবে তার যে দাবি দাওয়া, কে আমাদেরকে লালন পালন করবে, সেই সরকার তৈরির আবহাওয়াতে গরমাগরম পরিবেশ। তো সেই নিরিখেই আজকের যে আলোচনা, যে আমাদের যে অধিকার ভোট দান করতে পারি, আমরা জানি যে আমাদের নির্বাচন প্রক্রিয়ায় ভারতবর্ষের নাগরিক হওয়ার সবচেয়ে বড় যে অধিকার, যে আমরা দেশের সরকার তৈরি করতে পারি উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরাই মেন অথরিটি যে সরকার তৈরি করতে পারি ডেমোক্রেসি হওয়ার নিরিখে, ডেমোক্রেটিক কান্ট্রি হওয়ার নিরিখে। তার বড় উৎসব, বড় চ্যালেঞ্জ, সেটা যতখানি রাজনৈতিক দলগুলির প্রার্থীদের ততখানি কিন্তু লড়াই আমাদের নাগরিকদের। কারণ একটা ক্লিকেই এবার কিন্তু তুমি তোমার ভাগ্য বা তোমার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য কি হবে, তারা শিক্ষা পাবে কিনা, তারা স্বাস্থ্য পাবে কিনা, তারা উন্নয়ন প্রকৃত অর্থেই পাবে কিনা, প্রহসন কীভাবে চলবে, প্রহসন না হয়ে যায়, সেটার কিন্তু চয়েস যারা ভোট দেবেন বা দেবে তারা কিন্তু ডিসাইড করবে। কারণ প্রকৃত অর্থেই নাগরিকত্বের অধিকার প্রকাশ করার সময় কিন্তু এইটা, যেখানে ভোট অলরেডি চলছে। তো সেই মুহূর্তেই দাঁড়িয়ে আজকের টপিকটা, যে যদি তোমার মনে হয় যে স্যার ABCD চারটে পার্টি আমার এলাকায় দাঁড়িয়েছে, চারটে পার্টি স্যার আমার এলাকায় দাঁড়িয়েছে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এ পার্টির যে ক্যান্ডিডেট সেও হচ্ছে গিয়ে ভগামাল, বি পার্টির যে ক্যান্ডিডেট সেও শুধু মুখে বড় বড় বচন মারে, সি পার্টির ক্যান্ডিডেট এর তো কোনো মানে কমেডিয়ান সে বলা যেতে পারে, আর ডি পার্টি যে কী করবে তার কোনো ঠিক নেই, কখনো এ পার্টি চলে যেতে পারে, কখন বি পার্টিতে চলে যেতে পারে, আমরা কাউকেই বুঝি না। তাহলে স্যার তোমার জন্য আরেকটা অপশানও রয়েছে, যে তুমি ওপরের কোনোটাকেই চয়েস করবে না, বরং তুমি বলে দেবে নান অফ দ্য অ্যাবাভ। যেমন চাকরির পরীক্ষায় তোমরা MCQ পরীক্ষার জন্য চয়েস করো যে ওপরের কোনোটিই নয়, অর্থাৎ নোটা ভোট, নোটা, নান অফ দ্য অ্যাভাভ, নোটা। তাহলে নোটা কী জিনিস স্যার? এই নোটা ভোটটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, প্রচুর বিভ্রান্তি রয়েছে মানুষের মনে, এবং নোটা ভোটটা জনসাধারণের জানা দরকার যে এটা আদৌ আমাদের কাজে লাগবে কি লাগবে না, বা কেনই বা দিয়েছে। নাগরিক যদি না জানে, নাগরিকের মধ্যে যদি এই জাগরণ না আসে, তাহলে নোটা ভোটের যে পাওয়ার, তার প্রকৃত অর্থে ভালো দিক মন্দ দিক যদি না জানা যায়, তাহলে সে তার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকারকে পুরোপুরি প্রয়োগ হয়তো করে উঠতে চাইলেও পারবে না। তাই নিজের জানাটাকে বাড়িয়ে রাখার চেষ্টা করো। সেই জন্যই আজকের আলোচনা, নোটা ভোট কি সম্পূর্ণরূপে জেনে নাও। চলো, হোয়াট ইজ নোটা? নোটা এটা নেগেটিভ ভোট। স্যার নেগেটিভ মানে কি? আমার স্যার ইচ্ছা করছে না কাউকে ভোট দেবো না, আমার স্যার চূড়ান্ত গরম লাগছে, আমি ঘর থেকে বেরোবো না, ভোটের দিন মানে ছুটির দিন, এসব করতেই পারি। কিন্তু বাবু, যারা ভোট দিচ্ছ বা ভোট দিচ্ছেন, তোমার একটা একটা বিন্দুতেই যখন সিন্ধু হয়, তুমি তোমার যদি ভোটটাও না দাও, হতেই পারে তোমার পছন্দ নাই হতে পারে, যে তোমার পান্তা ভাতও ভাল লাগে না, তোমার বাড়ির ডাল ভাতও ভাল লাগে না, তুমি পরিষ্কার করে বলতে তো পারো যে তোমার এই জিনিস পছন্দ হচ্ছে না। তুমি বলবে তবে না জানতে পারবে যে তোমার কি চাই, তোমার বিরিয়ানি চাই না পোলাও চাই। তাহলে তোমার এই না মত প্রকাশ করার জন্যও তো একটা অধিকার রয়েছে, সেটাই স্যার নোটা। অর্থাৎ নেগেটিভ ভোট, যে তুমি কাউকেই পছন্দ করছো না তোমার এলাকার প্রার্থী হিসাবে। অর্থাৎ এনি সিটিজেন ক্যান কাস্ট ইফ অর শি ইজ নট স্যাটিসফাইড উইথ এনি অফ দ্য ক্যান্ডিডেটস। তোমার এলাকায় যারা ভোটে দাঁড়িয়েছেন, যারা প্রার্থী, যারা ভোটের জন্য লড়াই করছেন, তাদেরকে যদি তোমার পছন্দ না হয়, তাহলে তুমি এই নোটা ভোট মারতে পারো। নোটা, দ্যাট মিন্স নান অফ দ্য অ্যাভাভ, is a voting option that allows citizens to indicate their dissatisfaction with the candidates
রানিং ফর দ্য পার্টিকুলার অফিস। তোমার এলাকায় যে ভোট এলাকা, যার জন্য ভোট চলছে, মানে ধরো বিভিন্ন লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে যারা যারা মনোনীত প্রার্থী যারা ভোটে দাঁড়িয়েছেন, সেখানে তোমার যদি সেই প্রার্থীগুলোকে নিয়ে মনে খুঁতখুঁত থাকে যে ভাই তুমি জানো, ভেতরে তুমি জানো যে এই লোকটা তোমার এলাকার জন্য আদৌ কাজ করেছে নাকি কাজ করবে, নাকি কাজ আদৌ করবে না, পাওয়ার শুধু আছে, তার শুধু আর কাজ কিছু নেই, বাট তুমি এটাও জানো যে এই লোকগুলো সবকটাই ভোগাস। তোমার যদি মনে হয় যে ভোগাস বলে মনে হয়, তাহলে তুমি সেই ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে তুমি অন্তত মত প্রকাশ করতে পারো যে ভাই আমি এদের কাউকে পছন্দ করছি না, দ্যাট মিন্স নান অফ দ্য অ্যাবাভ, এদের কাউকে আমার দরকার নেই। তার মানে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে একটা বার্তা যাবে যে ভাই তুমি তোমার ক্যান্ডিডেট পাল্টাও। কীরকমভাবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। ইট ইজ অলসো রেফার্ড টু অ্যাজ এগেইনস্ট অল অর অ্যাবস্টেশন, মানে যে চারটে অপশান তুমি দেখলে, এ পার্টি, বি পার্টি, সি পার্টি, যে পার্টি হোক না কেন তোমার কোনো পার্টির কোনো লোক পছন্দ হচ্ছে না, সুতরাং তোমরা ক্যান্ডিডেট পাল্টাও, ঠিকঠাক ক্যান্ডিডেট নিয়ে আসো, তাহলে আমার উন্নয়ন, আমার এলাকার উন্নয়ন, আমার ভালোর জন্য আমি সরকার চুজ করব। ঠিক আছে, অর্থাৎ এটা কি প্রকাশ করছে? রাইট টু এক্সপ্রেশন, অর্থাৎ তোমার যে মৌলিক অধিকার রয়েছে, তোমার মত প্রকাশের যে অধিকার রয়েছে, তোমার যে মৌলিক অধিকার, নাগরিকদের বেঁচে থাকার যে মৌলিক অধিকার, যারা সংবিধান পড়ো, চাকরি বাকরি পড়াশোনার জন্য তারা জানো ফান্ডামেন্টাল রাইটের বিষয়, সেটা কিন্তু প্রকটিত হয় এর মাধ্যমে, যেটা আর্টিকেল 91-এর সাবক্লস 1-এ রয়েছে, মত প্রকাশের অধিকার। কী হবে, আমরা আরও ডেপথে ঢুকছি ধীরে ধীরে। দেখো, এই নোটা নামটা কিন্তু সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত হয়ে রয়েছে। যেমন স্যার, গ্রিস, স্পেন এবং কলম্বিয়াতে এই নোটা ভোটটাকে ডাকা হয় হোয়াইট ভোট নামে। আবার আর্জেন্টিনাতে এই নোটা ভোটটাকেই ডাকা হয় ব্ল্যাঙ্ক ভোট হিসাবে। আর ইউক্রেনে ডাকা হয় আগেইনস্ট অল এই নামে। তার মানে বিভিন্ন দেশে যে নামেই ডাকা হোক না কেন, নোটাটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। ভারতের জন্য এটা নোটা বলে পরিচিত। সার্বিয়ার একটা ইতিহাস বলছে যে 2012 সালে যে ইলেকশন ওখানে হয়েছিল, সেখানে দেখা যায় যে দলের প্রার্থীরা, রাজনৈতিক দলে যেসব ক্যান্ডিডেটকে ওরা দাঁড় করিয়েছিল, ওখানকার সাধারণ মানুষ কোনো পার্টির লোককেই ভোট দেয়নি, বরং এই নোটা বা কাউকে পছন্দ নয় এতে ভোট দেয়। তাতে দেখা যায় কি, সেই নোটা থেকে একটা নোটা পার্টি তৈরি হয়ে যায়, এবং মজার বিষয়, ওই নোটা পার্টির সংখ্যা যেহেতু বেশি হয়ে যায়, সেখান থেকে একটা সিট কিন্তু ওরা ওদের পার্লামেন্টে নিয়ে আসে। সার্বিয়ার ইতিহাস 2012 সালের ইলেকশন তাই বলছে। পোল্যান্ডেও দেখা যায় 1989 সালে ইলেকশন যেটা হয়েছিল, সেখানে কমিউনিস্ট পার্টির যে সরকার ছিল সেটা কিন্তু তাদের পদ হারাতে বাধ্য হয়েছিল। রাশিয়ার ইতিহাসও কিন্তু তাই বলে। সুতরাং এটা কিন্তু বারবার করে প্রমাণিত যে মানুষের যে কাউকেই পছন্দ হচ্ছে না, সেই মত প্রকাশের অধিকার থাকা একটি খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক শক্তির জন্য, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রকট করার জন্য। ফ্রান্সে প্রথম দেশ হিসাবে নোটাটাকে কিন্তু ইন্ট্রোডিউস করেছিল, এবং যেটা আসলে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে উঠে আসছে, ফরাসি বিপ্লব থেকে উঠে আসছে। ভারতবর্ষ পৃথিবীর 14তম দেশ হিসাবে, 14th কান্ট্রি হিসাবে এই নোটা ব্যবস্থাকে নিয়ে আসে। এবং এই নোটা ব্যবস্থা কি আইনে বৈধতা প্রাপ্ত নাকি ইললিগাল? স্যার, অবশ্যই এটা লিগাল জিনিস, কারণ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন, তারা কিন্তু নোটাকে লিগালাইজ করেছে। কবে থেকে স্যার? 27 সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর 2013 সাল থেকে এটা লিগালাইজ হয়ে গেছে। 2013 সালের 27শে সেপ্টেম্বর থেকে কিন্তু এটি লিগাল, মানে বৈধ, যে তুমি তোমার মত, তুমি কাউকে পছন্দ করছো না, এই মত প্রকাশের অধিকারটা কিন্তু বৈধ। নোটা ওয়াজ ইউজড ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। ভারতে প্রথম নোটা কবে ব্যবহার করা হয়? 2013 সালে রাজ্য ইলেকশনে, যেটা প্রথমত হয়েছিল নিউ দিল্লিতে। এছাড়াও আরও অন্যান্য রাজ্যে প্রথমবারের জন্য পালন করা হয়। কোথায় কোথায় স্যার? রাজস্থানে পালন করা হয়েছিল, মধ্যপ্রদেশে পালন করা হয়েছিল, ছত্তিশগড় এবং মিজোরাম, আর দিল্লি তো বললাম একটা ইউনিয়ন টেরিটরি হিসাবে এখানে প্রথমবারের জন্য কিন্তু নোটা ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতবর্ষের। যারা চাকরি বাকরি পড়াশোনা করো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোশ্চেন আসে। নোটা প্রথমবারের জন্য ভারতবর্ষের যে উচ্চকক্ষ পার্লামেন্টের, অর্থাৎ রাজ্যসভা, সেখানে 2014 সালে কিন্তু ইন্ট্রোডিউস হয়ে যায়। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এবং জিকের জন্য বা জানার জন্য যারা দেখতে পাচ্ছ এমনিতেও তারা জেনে রাখো যে রাজ্যসভাও, অর্থাৎ যারা
এমএলএ এমপিরা যারা রাজ্যসভার মেম্বারদেরকে চয়েস করে তারাও কিন্তু নোটা ভোট দেওয়ার অধিকার রয়েছে। তাহলে সাধারণ মানুষ যারা সরকার গড়ছে তারা তো আরও অধিকার থাকা দরকার যে আমি কাউকে পছন্দ করছি না, আমার দেশের সরকার আমি গড়ব, আমার উন্নয়নের জন্য আমি চুজ করব যে আমার লোকটা কে হবে। দ্য সিম্বল অফ নোটা ওয়াজ ডিজাইনড। নোটার জন্য যে সিম্বল রয়েছে সেই সিম্বলটা কে ডিজাইন করেছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন বলে যে প্রতিষ্ঠান রয়েছে আহমেদাবাদে, তারা এই নোটা সিম্বলটাকে সিম্বলাইজ করেছে। ঠিক আছে। 2019 সালে ভারতবর্ষের যে সাধারণ লোকসভা গেছিল, অর্থাৎ এর আগের যে লোকসভাটা 2024 সালের লোকসভা চলছে এখন, 2019 সালে 5 বছর আগে যে লোকসভা ভোট গেছে, সেখানে সারা ভারতবর্ষ থেকে কিন্তু 1.04% ভোটার যারা নোটা চুজ করেছিল। সুতরাং একেবারেই যে ভারতবর্ষের নাগরিকরা সচেতন নয় তা কিন্তু নয়, তারা কিন্তু বলেছে 1.04%-এর মধ্যে বলেছে কাউকেই পছন্দ হচ্ছে না আমার। ঠিক আছে। নোটা ভারতবর্ষে যখন এই ইভিএম সিস্টেম ইন্ট্রোডিউস হয়, ইলেকট্রনিক ভোট মেশিন, তারপর থেকে কিন্তু এটা বেশি করে প্রকটিত হয়। কেন? কারণ তোমার মত প্রকাশের অধিকার আছে সেই জন্য। স্যার বিষয়টা কি একটু বুঝিয়ে বলি। বিষয়টাকে যদি গুছিয়ে বলতে হয় তাহলে আমাকে 2-3টে পয়েন্ট এখানে বুঝিয়ে বলতে হবে। কি কি স্যার পয়েন্ট? আমরা আসছি এই পয়েন্টগুলোতে, ব্যাপারটা বোঝো। খেয়াল করে দেখো যে আমাদের দেশের যারা সরকার, সেই সরকারে আমরাই আসছি, মানে উইথ দ্য পিপল। আমরা কি করি? গণতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য আমরা উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া কী করছি? অথরিটি দিচ্ছি যে আমরা সরকার তৈরি করব। তো এই সরকার কোথায় বসছে স্যার? পার্লামেন্ট নামক একটা আইন কক্ষে। এবং সেই পার্লামেন্ট বা সংসদ যাকে বলছি তার আবার দুটো হাউস রয়েছে। একটা হচ্ছে নিম্নকক্ষ লোকসভা, আরেকটা হচ্ছে উচ্চকক্ষ রাজ্যসভা। তো রাজ্যসভায় আমরা সাধারণ মানুষরা ডিরেক্ট ভোট দিতে পারি না। আমাদের যারা প্রতিনিধি, যারা বিধায়ক, যারা এমপি, তারা ভোট দেন। বাট এই যে লোকসভা, যেখানে আমরা ডিরেক্ট ইলেকশন দিয়ে থাকি, ডিরেক্ট ইলেকশানে আমরা ভোট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী চুজ করে থাকি, দেশের সরকার তৈরি করে থাকি, সেখানে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারছি এবং সেরকমভাবে বিধানসভার ভোটে অংশগ্রহণ করতে পারি আমরা। ঠিক আছে। তো সরকার, কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট ইলেকশনে অংশগ্রহণ করে থাকি। এবার কথা হচ্ছে আমরা গভর্নমেন্ট তৈরি করছি বলতে পারি একরকমভাবে, যে সরকার তারে তৈরি করছি আমরা ইলেকশনের মারফত। তার মাধ্যমে স্যার কি তৈরি হচ্ছে? ডেমোক্রেসি তৈরি হচ্ছে, গণতন্ত্র তৈরি হচ্ছে। এবার ধরো যে সরকারকে আমরা নিয়ে আসলাম সে যদি পাওয়ারফুল অতিরিক্ত হয়ে যায় এবং দুমদারাক্কা যা খুশি করে এবং আমাদের ওপর দিয়ে অত্যাচার শুরু করে দেয়, তাহলে আমরা কি স্বাধীন থাকবো? থাকবো না। আমরা কি তাহলে ফ্রি থাকবো? আমরা বলতে কারা? আমরা বলতে যারা নাগরিক। আমরা কি তাহলে স্যার ফ্রি থাকবো? স্বাধীন দেশ হব? হব না স্যার। তাহলে সেই নাগরিকদের জন্য স্যার কী থাকা দরকার? কিছু অধিকার থাকা দরকার, যেটা বেসিক অধিকার, যাকে আমরা বলবো ফান্ডামেন্টাল রাইট। মৌলিক অধিকার থাকা দরকার। তোমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা অধিকার তোমরা জানো যে আমরা সবাই সমান, আমরা সবাই ইকুয়াল। আমরা উচ্চ বর্ণের কেউ লোক নই, আমরা নিম্ন বর্ণের সেরকমভাবে আমরা জাতিভেদ কথা মানব না, আমরা পুরুষ মহিলা এইসব মানব না। আমরা ধর্মের দিক থেকেও সবাই নাগরিক, আমরা একই দেশের লোক, আমরা একই ভারতবর্ষের লোক, আমরা ইন্ডিয়ান সিটিজেন, আমাদের একটাই নাগরিকত্ব। আমরা কেউ মারাঠি, বাঙালি, বিহারি, তামিল, তেলুগু, হোয়াট এভার যাই হয়ে যায় না কেন, আমরা সবাই দেশবাসী, ভারতবাসী। সুতরাং আমরা সবাই ইকুয়াল। এই ইকুয়ালিটি কত নম্বর আর্টিকেলে তোমরা পড়ে থাকো? ভারতের সংবিধানে রয়েছে আর্টিকেল 14-এ। আবার আমরা যদি স্বাধীন হয়েই থাকি তাহলে স্যার আমাদের মত প্রকাশের অধিকার থাকবে, অর্থাৎ ফ্রিডম টু এক্সপ্রেশন। কত নম্বর স্যার আর্টিকেল? আর্টিকেল 19-এ স্যার রয়েছে সাব+1-এ, তাই না? তাহলে এইগুলোর জন্য তোমার কি দরকার? ভোট দান করতে পারবে, তুমি সরকার আনার জন্য চুজ করতে পারবে। তাহলে এইগুলোর সঙ্গে মানে ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে রাইট টু ভোট,
এটা কানেক্ট হয়ে যাচ্ছে তোমার। ঠিক এই নিরিখেই তুমি যদি কাউকে পছন্দ না করো, সেটা তো তোমাকে বলতে হবে। ঘরে বসে থাকলে তোমার তো আর অধিকারটা পালন করতে পারলে না, বা তুমি অধিকারটা তো দিতে পারলে না। তাই জন্য তোমাকে ভোটটা দিয়ে বোঝাতে হবে যে তুমি কাউকে চাইছো নাকি কাউকে চাইছো না। তো ঠিক সেই কারণেই বলা হয়েছে কি, যদি আমরা পয়েন্টগুলো পড়ার চেষ্টা করি তাহলে সেটা বুঝতে পারবো যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আন্ডার আর্টিকেল 91-এর সাবক্লস 1-এর সাবক্লস এ, এইটাকে প্রকটিত করার জন্য ফান্ডামেন্টাল রাইট অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এইটাকে, এবং অবশ্যই যারা ভারতবর্ষে ভোটে দাঁড়াচ্ছে অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট তার সেকশন 79-কে রক্ষা করার জন্য আমরা কি করা হচ্ছে, এই নোটাস সিস্টেমটাকে আনা হচ্ছে। কারণটা কি, ধরো তুমি বললে যে আমার এ পার্টি বি পার্টি কাউকে পছন্দ হচ্ছে না, অর্থাৎ তুমি রিজেক্ট করলে, মানে তুমি বললে আমার নন্দকে পছন্দ নয়, আমার গন্ধকে পছন্দ, আমার খেদিকে পছন্দ নয়, আমার পেচিকে পছন্দ, করতেই পারো, তোমার সমস্যা নেই। তোমার বিরিয়ানি পোলাও ভাল লাগে না, তোমার পান্তা ভাত বড়ি দিয়ে খেতে ভাল লাগে, বলতেই পারো। অর্থাৎ তোমার রিজেকশন করার অধিকার আছে, আছে, তোমার রিজেক্ট করার অধিকার আছে। তার জন্যই তুমি না ভোট দেবে। ফার্স্টে কি বলেছি, নেগেটিভ ভোটের একটা অ্যাপ্রোচ, যে তুমি কাউকে পছন্দ করছো না, সুতরাং সেটাও তোমাকে বলতে পারছো। এটাই হচ্ছে স্যার নোটা। এবার তুমি যদি এটা বলো, তাহলে তুমি তো সবসময় পুরোপুরিভাবে কী হয়ে গেলে, একটা ইন্ডিকেট করে ফেলতে পারবে, তোমাকে সিম্বলাইজ করে ফেলতে পারবে যে আচ্ছা এই লোকটা কোনো পক্ষেই নয়, এ পার্টির পক্ষেও নয়, বি পার্টির পক্ষেও নয়। তাহলে একরকমভাবে তোমাকে আইডেন্টিফাই করা খুব ইজি। এবার দেখা গেল হুম্বি মাতব্বর লোকজন তোমাকে দিল বেদম্মার, তোমার সিকিউরিটির অভাব পড়বে। তাহলে তোমার যে ভোটটা তুমি কাকে দেবে, তুমি এ পার্টিকে দাও, বি পার্টিকে দাও, সি পার্টিকে দাও, ডি পার্টিকে দাও, যে পার্টিকেই দাও, বা নোটাই ভোট মারো, তাহলে তোমার সেই ভোটটা সিক্রেট রাখতে হবে। এই সমস্ত সিক্রেট রাখার জন্য নোটা সিস্টেমটা এসছে। আগে কি হতো, নোটা কি স্যার আগে ছিল না? নোটা ব্যবস্থার স্যার আগে ঘুরিয়ে অন্যরকম নামে ছিল, অন্যরকম নামে ছিল স্যার। কী রকম নামে ছিল? নোটা ভোটটা আগে ছিল আর্টিকেল 49-এর ও হিসাবে ছিল, ঠিক আছে? 49-এর ও হিসাবে ছিল। একটুখানি তোমাদের আমি দেখিয়ে দিই, নোটা ভোটটা আগেও ছিল স্যার রিজেক্ট করার জন্য। দেখো, ইফ দ্য রাইট টু ভোট ইজ আ স্ট্যাটিউটরি রাইট, যদি স্ট্যাটিউটরি মানে কি, বিধিবদ্ধ, যদি তোমার ভোট দেওয়ার অধিকারটা আইনসিদ্ধ একটি অধিকার হয়ে থাকে, কারণ তোমার সংবিধানে অধিকার দেওয়া আছে আর্টিকেল 324 থেকে 326-এর মধ্যে, যে তোমার ভোট দান করার অধিকার আর্টিকেল 326-এ রয়েছে, যে তুমি ভোট দিতে পারো। আর এই ভোট দান করার জন্য একটি নিয়ামক সংস্থা থাকবে, সেটা হচ্ছে ইলেকশন কমিশন, আর্টিকেল 324-এ রয়েছে, ঠিক আছে, সংবিধানে। সুতরাং 326 অনুযায়ী যে তুমি ভোট দিতে পারছো, তার মানে তোমার একটা অধিকার, স্ট্যাটিউটরি রাইট, সাংবিধানিক অধিকার, তার মানে তুমি তোমার মত প্রকাশ করতে পারছো, তাই না? সেই মত প্রকাশ করার জন্য তোমার এই নেগেটিভ ভোটটা, যে তুমি মত প্রকাশ পছন্দ করছো না এদেরকে, তুমি যে পছন্দ করছো না, এটাও তোমার একটা অধিকার, ঠিক আছে? তার কারণ পার্লামেন্টেও যখন বিভিন্ন রকম বিল পাস হয় না, তখনও এমপিদেরও কিন্তু এই পাওয়ারটা থাকে যে তারা এই বিষয়ে ভোট দিতে পারে না। সুতরাং গণতান্ত্রিকতা যদি অ্যাবসলিউটলিভাবে ইনপুট করতে হয়, তাহলে না ভোটটাও একটা ইম্পর্টেন্ট ভোট, যে পছন্দ করছি না, আমার এটা চাই না, না বলাটা ইম্পর্টেন্ট জীবনে, ঠিক আছে? তো রাইট টু রিজেক্ট মানে ত্যায্য করার যে অধিকার implies that a voter while voting has every right not to opt for any of the candidates during the election, অর্থাৎ যখন নির্বাচন চলে তখন যারা যারা ভোটে দাঁড়িয়েছে কাউকে পছন্দ হচ্ছে না, সেটা বলাটাও তার একটা অধিকারের মধ্যে পড়ছে, মত প্রকাশের অধিকারের মধ্যে পড়ছে। এবার মত প্রকাশ করতে গেলেই তার কি থাকতে হবে, একটু আগেই বললাম, গোপনীয়তা থাকার অধিকার থাকা দরকার, নাহলে তার জীবনের রিস্ক হয়ে যায়, যে এই লোকটা ব্যাগরবাই করছে, মারো ঠেলা, বেশি পড়াশোনা করেছে, মুশকিল, বলে না যে বেশি জেনে গেছো, হীরক রাজার দেশ, তোমরা প্রত্যেকে হতে শুনেছো জিনিসটা, তো তোমার গোপনীয়তা দরকার। তো রাইট টু সিক্রেসি মেনটেন করার জন্য, মেনটেন করাটা মানেইটাই হচ্ছে তোমার একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পদ্ধতি। যদি আজকে সঠিকভাবে নির্বাচন করতে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকের ভোট কিসে কারা কোথায় ভোট দিয়েছে
এ পার্টি হোক, বি পার্টি হোক, সি পার্টি হোক, ডি পার্টি হোক, যেখানেই যারা ভোট দিক না কেন তাদের যে ভোটটা সিক্রেট রাখতে হবে, যে কে কোন সমর্থকে ভোট দিয়েছে তার সিক্রেশন দরকার, মানে তার চুপচাপভাবে তার গোপনীয়তা থাকা দরকার, ঠিক আছে? ইট ইজ এ সেন্ট্রাল রাইট। কাশের জন্য, কিসের জন্য? কারণ আর্টিকেল 21 বলছে যে প্রত্যেক নাগরিকের একটি অধিকার রয়েছে যে সে তার চয়েস তৈরি করতে পারে। একে বলা হয় রাইট টু লিবার্টি, রাইট টু চয়েস। প্রত্যেক নাগরিক সে কী করতে পারে? তার পছন্দকে পোষণ করতে পারে। আজকে আমি জিন্স পরবো না নর্মাল প্যান্ট পরবো, আজকে আমি টি শার্ট পরবো না শার্ট পরবো, আজকে আমি এসি চালাবো না ফ্যান চালাবো, প্রত্যেকের কিন্তু একটা বিশেষ পছন্দ আছে। প্রত্যেকের লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, প্রত্যেকের স্ট্যান্ডার্ড অফ লাইফ অনুযায়ী প্রত্যেকের চয়েস রয়েছে। এই চয়েস অ্যান্ড লিবার্টি কখন তুমি পারবে? যখন তোমার বেসিক শিক্ষা দীক্ষা বা ন্যূনতম জ্ঞান আছে। তখন তুমি বলবে যে এই আমার জন্য ভালো, এই আমার জন্য ভালো নয়, এই খাবারটা আমার জন্য ভালো, এই খাবারটা আমার জন্য ভালো নয়। তখন তো তুমি বলতে হবে, যখন তোমার ন্যূনতম জ্ঞান থাকবে তখন তোমার চয়েস তৈরি হবে। তুমি জানোই না বিরিয়ানির স্বাদ কেমন, তুমি বুঝবে কী করে বিরিয়ানি তোমার জন্য ভালো না খারাপ? তো যাতে তোমার ন্যূনতম জ্ঞান দরকার। তো আর্টিকেল 21 তোমাকে কি দিচ্ছে? তোমাকে দিচ্ছে তোমার চয়েস রাখার জন্য, যে তোমার চয়েস করার অধিকার আছে। তো চয়েস করার অধিকারটাই হচ্ছে তোমার, যে তুমি না ভোট দিলে তাকে তোমাকে গোবরীয় দিতে হবে, নাহলে তোমার চয়েস রাখতে পারছো না, নাহলে তুমি বেদম মার খেয়ে যাবে। তাকে একেও তাহলে প্রমোট করার জন্য কি করা হয়েছে? নোটা ভোটটাকে এস্টাবলিশ করা হয়েছে। এবং প্রত্যেক ভোটারের যে সিক্রেসি, কে কাকে ভোট দিচ্ছে, এই যে তুমি দেখো না ভোট দেওয়ার সময় ঢেকে দেয়, ঢেকে দিয়ে ভোট দিতে হয়, কে কাকে ভোট দেয় সেটা কেউ বলতে পারে না, এটা শুধু বিপ করে আওয়াজ হয়, কিন্তু বোঝা যায় না কাকে কে ভোট দিচ্ছে, যাওয়াও যায় না সে ভিতর দিকে, যদি স্বচ্ছভাবে ভোট হয় তার জন্য, এটার জন্যই, ঠিক আছে? তার মানে কতগুলো দেখো আর্টিকেল কানেক্ট হয়ে গেল। যারা মিসলিনিয়াস সার্ভিস দেবে, যারা সিভিল সার্ভিস দেবে, তারা আশা করি জিনিসটা খুব এনজয় করে শুনছো। আর্টিকেল 14, আর্টিকেল 19 সাবক্লস এর 1 এ এবং আর্টিকেল 21 কিন্তু এরকমভাবেই কানেক্ট হয়ে যায় আর্টিকেল 324 সঙ্গে, 326 সঙ্গে। নোটা ভোটটা কিন্তু এর সাথে কানেক্ট হয়ে যায়। এবার এই যে রাইট টু সিক্রেসি বা গোপনীয়তার যে অধিকার, সেটা কি আমাদের দেশের জন্যই, নাকি সারা পৃথিবীর থেকে আন্তর্জাতিক হিসাবে সেটা গ্রান্টেড? কি স্যার, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এই আইনের আর্টিকেল 21 সাবক্লস 3 রয়েছে, এবং পলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এই আইনের আর্টিকেল 25 বি ক্লসে কিন্তু এই রাইট টু সিক্রেসি জিনিসটা রয়েছে, যে প্রত্যেক মানুষের কিছু গোপনীয়তা রয়েছে, সে তার গোপন কি করবে কি গোপন করবে না তার একটা অধিকার রয়েছে। তুমি সমস্ত যে কিছুই পাবলিকলি বলে বেড়ার তোমার কোনো দায় নেই, তারও যে একটা অধিকার, সেটা কিন্তু ইন্টারন্যাশনালিও ক্লেমড, শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয়। তাহলে স্যার নোটা ভোটটা কীভাবে দান করা হয়, নোটা ভোটটা কী করে দেওয়া হয়? হাউ ইজ এ নোটা ভোট কাস্ট? ইভিএম হ্যাভ দ্য নোটা অপশান at the end of the candidates list, A, B, C, D, E, F, whatever, যে কোনো পার্টির লোককে তুমি দেখছো যে কারা কারা ভোটে দাঁড়িয়েছে, তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এই লোকগুলোকে তোমার ভাল লাগছে না, তুমি মনে করছো যে এ আমার জন্য, আমার এলাকার জন্য কোনো কাজ করবে না, একে আমি চাই না, এদেরকে আমি চাই না, এদের পার্টির এই লোকগুলোকে আমি চাই না, এরা যেই যাবে লঙ্কায় সেই হবে রাবণ, কাউকে দরকার নেই। তখন তুমি কি করবে? সবার লাস্টে দেখবে নির্বাচন কমিশন কি দিয়ে রেখে দেয়, নোটা বলে একটা অপশান, সবার লাস্ট থেকে ক্লিক মারতে হয়, ঠিক আছে? তো ইভিএম হ্যাভ দ্য নোটা অপশান অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যান্ডিডেট লিস্ট। এটা স্যার আগেও ছিল, এই যে পদ্ধতি বললাম সেটা স্যার আগেও ছিল। কি ছিল? একে বলা হতো স্যার রুল নাম্বার 49 ও, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, যেটা বললাম পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, একে বলা হয় শর্টে PRA। এই আইনের রুল নাম্বার 49 ওয়ের মধ্যে এটা পড়তো যে যারা না ভোট দিতে চাইতো, যে কাউ পছন্দ হতো না, তারা কি করতো? তাদের যে ভোট কেন্দ্রে যেখানে ভোট দিতে যাবে সেই ভোট বুথ কেন্দ্রে তারা যেত এবং সেখানকার প্রিসাইডিং অফিসারকে তারা বলতো যে হে স্যার, আমার এলাকায় এই লোকগুলো দাঁড়িয়েছে, আমি মনে করছি এদেরকে আমি পছন্দ করছি না, সুতরাং আমাকে একটা নেগেটিভ ব্যালট পেপার দিন। এবার সেই অফিসার কি করতো? তোমাকে দিয়ে একটা সই করাতো, থাম্ব প্রেশার নিত, মানে তোমার হাতের ছাপ নিত
বা সই করিয়ে নিত এবং এটা নেগেটিভ ব্যালট দিত। এতে তোমার কিন্তু গোপনীয়তা থাকতো না, তুমি কিন্তু কোথাও না কোথাও মার্কিং হয়ে যেতে পারতে যে আচ্ছা এই লোকটা কিন্তু বড্ড বেশি শিয়ানা হয়ে গেছে, এতে বিপদ বাড়তো। এই নোটা ভোটটা হওয়ার জন্য কি হয়েছে তুমি জানোই যে সাইডে পুরো ঢাকা থাকে, তুমি ABCD যাকেই ভোট দাও না কেন দেখার দরকার নেই, তুমি যদি কাউকে ভোট না দিতে চাও নোটায় মেরে চলে আসতে পারো। তার মানে এটা তোমার সিকিওর, তোমার সিক্রেসি, রাইট টু সিক্রেসি মেনটেন করা যাচ্ছে, রাইট টু এক্সপ্রেশন মেনটেন করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে দেয়া আছে রুল নাম্বার 49 ও, এবং সেই সময় একটা ফর্ম ফিল আপ করতে হতো, ফর্ম 17, সেটা তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, তো বর্তমানে এই যে নোটা সিস্টেম আর আগে যেটা চলতো রুল নাম্বার 49 ও, এটি কি সম্পূর্ণ পৃথক? হ্যাঁ স্যার, পৃথক কিছুটা। সেকশন 49 ও এটা সুপ্রিম কোর্ট কিন্তু এখন একে পাল্টে কি করে দিয়েছে, নোটা ব্যবস্থা করে দিয়েছে। ইট গেভ দ্য পোল অফিসিয়ালস এ চান্স টু ফাইন্ড আউট দ্য রিজন বিহাইন্ড দ্য রিজেকশন। আগে যারা পোলিং অফিসার ছিল তারাও কিন্তু বুঝতে পারতো যে কোনটাকে ভোট দিয়েছে, এখন কিন্তু বোঝা যাবে না, কেউই বুঝতে পারবে, তোমার কাউকে বলারই দরকার নেই, প্রিসাইডিং অফিসারকে বলারও দরকার নেই যে আমি নোটাই মারতে যাব, তোমার যেখানে মনে হবে তুমি সেখানেই মারবে, ABCD তাকেও মারতে পারো, তোমার যদি মনে হয় কেউ যোগ্য না তুমি তাকেও মারতে পারো। ঠিক আছে, সুতরাং কাউকে বলার তোমার দায় নেই, সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে তুমি তোমার মত দান, তুমি তোমার দেশের সরকার তৈরিতে অংশগ্রহণ করতে পারছো, এবং তুমি দেশের সব থেকে নাগরিক হওয়ার সব থেকে বড় যে অধিকার তাকে তুমি এনজয় করতে পারছো। থ্রু নোটা দ্য অফিসিয়ালস ক্যানট ফাইন্ড আউট দ্য রিজন, যে তুমি কেন রিজেকশন করলে সেটাও কিন্তু ক্লিয়ারলি বলা যায় না। হ্যাঁ, এবার এখানে একটা বিপদ আছে। কি বিপদ আছে? দেখা যায় যেখানে যেখানে অনেক সময় কি হয় যে দেখবে কিছু কিছু শিডিউলড এরিয়াতে চুজ করা হয় যে এখানে SC প্রার্থী বা ST প্রার্থী এদেরকে এবার সিট অ্যালটমেন্ট দেওয়া হবে, মানে এরা এবার এখানে দাঁড়াবে, ভোটেও দাঁড়াবে। অনেক সময় দেখা যায় মানে যারা আর কি এখনও পর্যন্ত ভারতবর্ষ তো পিছিয়ে পড়া দেশ হিসাবে রয়েছে সাংস্কৃতিক দিক থেকে, মানসিক দিক থেকে, তো যারা দেখা গেল ধর্মে বা বর্ণের দিক থেকে এখনও একটুখানি গোড়ামিপূর্ণ মানুষজন, তারা কি করে দেয়, আচ্ছা যাতে ও মুচি, যাতে ও শূদ্র, তাহলে ওকে ভোটে দাঁড়িয়েছে, ও আবার আমার এলাকার মাতব্বরি করবে, না ওকে ভোট দেবো না। অনেক সময় এই জিনিসগুলো দেখা গেছে। তাহলে এটা একটা নেগেটিভ সাইড হয়ে যায়, যে বোঝা যায় না যে কেন না ভোটটা দিচ্ছে, নোটা ভোটটা দিচ্ছে। তো এইগুলো বাদ দিয়ে কিন্তু সেটা কিন্তু ভালো দিক। তো নোটা ভোটটা ভালো কেন? ভালো কারণ এইটাই যে ধরো আজকে নোটা ভোটটা কীরকমভাবে হয়, ধরো A পার্টি এটা দাঁড়িয়েছে আর B পার্টি দাঁড়িয়েছে আর নোটা ভোট রয়েছে। ঠিক আছে, দেখা গেল 100টা হচ্ছে ভোটার, 100 জন ভোট দেবে। ঠিক আছে, দেখা গেল নোটাই ভোট পড়েছে 50টা, আর এতে ভোট পড়েছে 30টা, এতে ভোট পড়েছে 20টা, 100টা হয়ে গেল। ঠিক ভারতবর্ষের নোটার ক্ষেত্রে যে গল্পটা থেকে যাচ্ছে সে গল্পটা কি, যে নোটা বেশি করে ভোট পেয়েছে মানে যেখানে রি-ইলেকশন হবে সেটা কিন্তু নয়, কিন্তু একটা চেতাবনী যাবে, একটা বার্তা যাবে যে না, পাবলিক কিন্তু ক্ষেপে রয়েছে, কাউকেই খুব একটা পছন্দ করছে না। কিন্তু যেহেতু দেশে গণতান্ত্রিক সরকার তৈরি করতেও হবে এবং বৃহৎ বড় একটা আয়োজন এই ভোটকে নিরাময় করার জন্য, তার জন্য কি করে দেওয়া হয়, এই নোটার পরে যদি এরকম সিস্টেম আসে তাহলে কি করা হয়, নোটার পরে যে সেকেন্ড হাইয়েস্ট ভোটটা পায় তাকে উইনার হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। ঠিক আছে, উইনার হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। বাট তবু তোমার একটা কিন্তু এই রাইট টু রিজেক্ট, অর্থাৎ তুমি ত্যায্য করছো, পছন্দ করছো না, এই আওয়াজ তোলা যায়। তাহলে এই আওয়াজ যদি উইনার হিসাবে যদি নাই হয় তাহলে স্যার এর গুরুত্ব কি আদৌ আছে? আছে স্যার। কি গুরুত্ব আছে? পজিটিভ পয়েন্টে ভাবো কি গুরুত্ব আছে। নোটা বাটন ক্যান ইনক্রিজ দ্য পাবলিক পার্টিসিপেশন ইন ইলেকট্রাল প্রসেস। অনেক মানুষ আছে ঝামেলা, ঝুটঝঞ্ঝাট, মারপিট হবে, ভোট কারচুপি হবে, হ্যানত্যানের জন্য ভোট দিতে যাই না। সিন্ধু সিন্ধু মানে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয়। সুতরাং কখন যে ভোটের খেলাতে কে কখন জিতে যাবে তার কোনো ঠিক নেই। তো তোমার একটা ভোটও খুব ইম্পর্টেন্ট। সুতরাং তুমি যদি না ভোটটাও দিয়ে থাকো তাও তো তুমি বলতে তো পারছো কাউকে তোমার পছন্দ নয়।
বাট তুমি যদি ভোট দিতে নাই যাও, তো সেটা তো প্রমাণেই হবে না যে জিতবে কে আর হারবে কে। তাহলে তো আসল ডেমোক্রেসির যে লড়াই সেটা তো প্রকটিত হচ্ছেই না। অর্থাৎ ভোট যদি নোটা ভোটটা থাকে, তাহলে পাবলিক পার্টিসিপেশনের যে পরিমাণ, অর্থাৎ জনগণ ভোট দিতে যাবে এর যে সংখ্যা, এই অংশগ্রহণের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে নোটা যদি দেওয়া হয়। ঠিক আছে, পাবলিক ভোটার্স পার্টিসিপেশন যাবে ইনক্রিজ হয়ে। আর কি হবে, নোটা অপশানটা কি দিচ্ছে, নোটা অপশানস গিভস দ্য ভোটার দ্য রাইট টু এক্সপ্রেস হিজ ডিসঅ্যাপ্রুভাল। সাধারণ মানুষ যারা ভোটার তাদেরকে ডিসঅ্যাপ্রুভাল করার, এক্সপ্রেশন করার ক্ষমতা দিচ্ছে, যে পছন্দ আমার কাউকে হচ্ছে না, অর্থাৎ আমি সাধারণ মানুষ পছন্দ না করারও একটা অধিকার রয়েছে। সেই কারণে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু রিয়ালাইজ করার একটা অপশান থাকছে। পলিটিক্যাল পার্টিগুলোকেও তো বোঝাতে হবে যে তোমার যে প্রিয় লোকটাকে তুমি দাঁড় করাচ্ছ, সেই লোকটা আমার অপছন্দের লোক, তুমি তোমার ক্যান্ডিডেটকে পাল্টাও, ঠিকঠাক লোককে নিয়ে আসো। দুমদারাক্কা ভুলভাল লোককে নিয়ে আসলে পাবলিক শুধু ভয় পেয়ে তা তো হবে না। কারণ উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া যারা সরকার বানাচ্ছি, আমাদের একটা আমলে খোঁচাই 5টা বছর তুমি রাজত্ব করবে, সুতরাং ঠিকঠাক লোককে নিয়ে আসো। তো পাবলিক যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদেরও একটা রিয়ালাইজ করার অপশান তৈরি হয়ে যাবে যদি লার্জ নাম্বারে পাবলিক রিয়াকশান দিয়ে দেয় যে তোমার লোকজন পছন্দ করছি না আমি। তাহলে তারাও কিন্তু দুবার ভাববে, তারাও বাধ্য হবে যে তাদের লোকগুলোকে ঠিকঠাক ক্যান্ডিডেটকে চয়েস করার জন্য। স্যার এটা স্যার আপনি কী করে বলছেন? কি করে বলছি তার উদাহরণ হচ্ছে যে সাম্প্রতিককালে মহারাষ্ট্রে এবং একটা গল্প হয়েছে। মহারাষ্ট্রে দেখা গেছে যে ওখানকার যে পঞ্চায়েত ভোট গেছিল, সেখানে সাধারণ মানুষরা নোটাই বেশি পরিমাণে ভোট দেওয়ার জন্য ওখানকার রাজ্যকক্ষ থেকে, মানে বিধানসভা থেকে কিন্তু বিল পাস হয়েছিল যে যদি এরকম নোটাই বেশি ভোট থাকে তাহলে ভোট কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে রিঅ্যাকশন করতে হবে। ঠিক আছে, যদিও এখনও সুপ্রিম কোর্টে হাজারো পিআইএল মানে পাবলিক লিটিগেশন বিল এরকম জমা পড়ছে যে নোটা যদি ভোট একবার যদি পাবলিক পছন্দ না করে, তাহলে যেমন পলিটিক্যাল পার্টিগুলোকে ক্যান্ডিডেট পাল্টাতে হবে, ঠিক একই রকমভাবে সেকেন্ড টাইমে যেন নোটা অপশনটা তুলে দিতে হবে। অর্থাৎ ঠিকঠাকভাবে যেন ডেমোক্রেসি এস্টাবলিশ হয়। তো যেহেতু মহারাষ্ট্রে বা ছত্তিশগড়ে এই ধরনের না ভোটটা ঠিকঠাক মানে দাঁড় করিয়ে দিয়েছে, ঠিকঠাক করে উদাহরণ তৈরি করে দিয়েছে, তো সেই নিরীক্ষে আমরা বলতেই পারি যে নোটা ভোটটা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট ভোট আমাদের দেশের গণতান্ত্রিক সিস্টেমকে প্রকটিত করার জন্য। এই যে দেখো উদাহরণ দেওয়া আছে, তোমরা যদি পেপার ঘাটো তাহলে তুমি পেয়ে যাবে যে ইলেকশন কমিশন ইন মহারাষ্ট্র অ্যান্ড হরিয়ানা ruled that phased polls would be held if more votes were cast for nota, but this was restricted to municipal and panchayat election, and it is not clear if this would stand up to legal scrutiny. ঠিক আছে, মহারাষ্ট্র হরিয়ানাতে কিন্তু এইরকম নোটা ভোটটা একটা সময় বেশি পড়ে গেছে, ওর জন্য কিন্তু ইলেকশন কমিশন সেখানকার ভোট আবার রিড করতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে কিন্তু ঘটনাটা ঘটেছে। এবং তুমি যদি সিনারিও দেখো তাহলে তুমি দেখবে 2014 সালের লোকসভা ভোটে অ্যাভারেজ যদি দেখা যায় নোটা ভোটটা পড়ছে কত বলেছিলাম 1.04%। ঠিক আছে, 2019 সালে ভোট পড়েছিল 1.08%। এরকম করে কিন্তু নোটা ভোটের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ পাবলিক যত জনসংখ্যায় সজাগ হবে তত কিন্তু সুবিধা হবে যে তোমার এলাকার যে যোগ্য প্রার্থী নয়, সে যে পার্টিরই হোক, ABCD যে পার্টিরই হোক, তারা কিন্তু নিজেদেরকে ভাববে যে ভুলভাল পার্টির লোকজনকে দাঁড় করিয়ে দিলে এই এলাকার লোক শান্ত থাকবে না, বরং তারা চাইবে তাদের এলাকার সার্বিক উন্নয়নের জন্য, সার্বিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সুশাসনের জন্য, সুসরকারকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে ক্যান্ডিডেট দিতে হবে। তো ভারতবর্ষে এখন ভোটের উৎসব চলছে, গরমাগরম পরিবেশ চলছে। তোমরা তোমাদের নোটা ভোট নিয়ে কি ভাবছো সেটা তোমরা কমেন্টে জানিও। আর অবশ্যই ভোট গ্রহণে অংশগ্রহণ করো এবং তুমি তোমার পছন্দের সরকারকে প্রতিষ্ঠা করতে, দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।